নমস্কার সবাইকে। বিধিপাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প প্রেতনী। তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন এবং হাইপ করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের নিবেদন। সেবার ভোটের সময় বর্দাবার প্রাইমারি স্কুলে ইলেকশন ডিউটি পড়েছিল আমার। উলুবেড়িয়া থেকে ভোটের সরঞ্জামাদি বুঝে নিয়ে লরিতে চেপে চললাম বর্দাবার। তখন গ্রীষ্মকাল, বেশ আনন্দে কয়েকটি বুথের লোকজন সহ হইচই করতে করতে চললাম। বাগনান পার হয়ে বর্দাবারের দিকে যত এগোচ্ছি আশেপাশের লোকেরা, ছোট ছোট ছেলেমেয়েরা ততই হাত নেড়ে আমাদের অভিনন্দন জানাচ্ছে। কি সুন্দর গ্রাম সব, ঝকঝকে তকতকে উঠোন, ল্যাপা মোছা ঘরদোর, ফুলে ফলে শোভিত বাগান, চোখ যেন জুড়িয়ে গেল। যাই হোক, সন্ধ্যার সময় আমরা বর্দাবার পৌঁছালাম। সেখানকার লোকজন আমাদের সুবিধার জন্য মালপত্রগুলো বই নিয়ে চলল। একজন প্রিসাইডিং অফিসার, 3 জন পোলিং অফিসার, একজন চৌকিদার ও একটি অস্থি চর্মসার তালপাতার সিপাহীকে নিয়ে আমরা মোট 6 জন। গ্রামের প্রান্তে বড় একটি পুকুরের ধারে মুখোমুখি 2টি চালাঘর, এই 2টি স্কুল। তারপরে ধুধু করছে শুধু মাঠ আর বন। এই প্রচণ্ড গ্রীষ্মেও ক্ষেতগুলি সবুজ বোরো ধানে ভরে আছে। বাতাসের আন্দোলনে মাঝে মাঝে ঢেউ খেলে যাচ্ছে ধানের শীষে, গাছে গাছে পাখি ডাকছে। আমার মন ভরে উঠল। দূরের পথ বলে ভোটের আগেই আমাদের যেতে হয়েছিল। এতে কেউ কেউ বিরক্ত হলেও আমার কিন্তু আনন্দ হয়েছিল খুব, কেননা আমি শহরের মানুষ, গ্রাম ভালোবাসি। পরশু তো সময় পাবো না, কাল সারাদিনে গ্রামটা একটু ঘুরে নিতে পারবো। নির্দিষ্ট স্থানে মালপত্র রেখে আমরা প্রথমেই আলোচনায় বসলাম আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা নিয়ে, কেননা এইসব কাজে এসে কোনো প্রার্থী বা অপর কারোর বাড়িতে খাওয়া দাওয়া করা যায় না। অথচ এমন এক জায়গায় এসেছি সেখানে না আছে কোনো হোটেল, না আছে দোকান। আমাদের সঙ্গে যে চৌকিদারটি ছিল তার নাম শ্যামল, সেই অঞ্চলেরই ছেলে। তাকে বললাম, ভাই শ্যামল, তুমি যেখান থেকে হোক একটি লোককে জোগাড় করে আনো। সে এই 2 দিন সকাল বিকেল একটু রেঁধে বেড়ে দেবে, না হলে মহা মুশকিলে পড়ে যাব আমরা। শ্যামল মাথাটা একটু চুলকে নিয়ে বলল, আচ্ছা, দেখছি কতদূর কি করতে পারি। আমাদের প্রিসাইডিং অফিসার ছিলেন শ্যামপুরের AEO, সুদর্শন যুবক। বললেন, দেখছি নয়, আনতে হবে। শ্যামল চলে গেল। খুব করিতকর্ম ছেলে। কিছু সময়ের মধ্যেই একজন বয়স্ক স্ত্রীলোককে ধরে আনলো সে। বলল, এই মাসি আপনাদের কাজ করতে রাজি আছেন। আমি বললাম, আপনাদের মানে? তুমি কি আমাদের ছাড়া? শ্যামল বলল, না তা নয়, পাশের গ্রামেই আমার বাড়ি, আমি সেখানে গিয়েই খেয়ে আসবো। প্রিসাইডিং অফিসার বললেন, না তা হবে না, তোমাকেও আমাদের সঙ্গে এখানেই খেতে হবে। শ্যামল বলল, যা আপনারা বলবেন। আমি মাসিকে বললাম, তা মাসি, তুমি রাজি আছো তো? মাসি লাজুক মুখে বলল, কেন থাকবুনি, কিন্তু আপনারা কীরকম কি দেবে বলো দেখিনি। তুমি কি চাও বলো? আপনাদের সঙ্গে 2 বেলা পেট ভরে খাওয়া আর 10 টাকা নগদ। বললাম, পাবে, এবার কোমর বেঁধে লেগে পড়ো তাহলে। বলে নিজেদের মধ্যে চাঁদা তুলে শ্যামলের হাতে টাকা দিয়ে বললাম, এবার ভাই যেখান থেকে যা পাও তুমি কিনে কেটে নিয়ে এসে আমাদের ব্যবস্থা করে দাও, কেমন? শ্যামল টাকা নিয়ে চলে গেল। আমরা অনেক রাত পর্যন্ত দাওয়ায় বসে গল্প করে আলাপ আলোচনা করে কাটালাম। তারপর রান্না হলে গরম ভাত, কুমড়ো আলু ভাজা, ডিমের ঝোল এবং আমের অম্বল দিয়ে উদরপূর্তি করে ঘরের দরজা বন্ধ করে যে যার মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল শেষ রাত্রে। ঘুম ভাঙতেই শয্যা ত্যাগ করলাম। প্রাত্যকৃত্যটা মাঠেই সারতে হবে, অতএব দেরি না করাই ভালো। আমি উঠে ঘড়ি দেখে টর্চটা হাতে নিয়ে আরও কারোর ঘুমের ব্যাঘাত যাতে না ঘটে সেজন্য পা টিপে টিপে বাইরে এলাম। আকাশ নক্ষত্রে গিজগিজ করছে। রাত তখন 3:30। একেবারে শেষ রাত, চারিদিক ফাঁকা। একা চললাম ধান ক্ষেতের কাছে নাবাল জমিতে। জমিতে বসে বসেই দেখলাম আমাদের স্কুল ঘরের চালায় যেন কার একটা গামছা শুকোচ্ছে। দেখে একটু অবাক হলাম, এমন অসময়ে গামছাটা ওখানে কে শুকোতে দিল? যতদূর জানি আমাদের যার যার জিনিস তার তার কাছেই আছে। আবার ভাবলাম, চোখের ভুল নয় তো?
কেননা এই মুক্ত প্রান্তরে এত হাওয়া যেখানে বইছে সেখানে গামছাটা একটু নড়ছে না কেন? অথচ শেষ রাত্রের ফিনফিনে আলোয় গামছাটা বেশ ভালোভাবেই দেখতে পাচ্ছি। যাই হোক, মাঠ থেকে উঠে কাছে এসে আর একবার গামছাটাকে ভালো করে দেখলাম। না, কোনো ভুল নেই দেখায়। ভাবলাম নিশ্চয় কেউ এখানে গামছাটা রেখে মাঠে গেছে, কিন্তু কোথায় কে? যতদূর চোখ যায় কেউ কোথাও নেই। যাই হোক, যারই গামছা হোক না কেন, এই নিয়ে আমারও কোনো মাথা ব্যথা নেই। পাশের পুকুর থেকে মুখ হাত পা ধুয়ে কাপড় কেচে উঠে এলাম। বিস্ময়ের পর বিস্ময়। উঠে এসে দেখলাম গামছাটা যেন ম্যাজিকের মতো উধাও হয়ে গেছে। আশপাশে তাকিয়ে কাউকে দেখতেই পেলাম না। চারিদিকে এত ফাঁকা যে এইটুকু সময়ের মধ্যে গামছাটা নিয়ে চলে যাওয়া কারোর পক্ষে সম্ভব না। তাই মনটা কীরকম খারাপ হয়ে গেল, ভয়ও পেলাম একটু, গাটাও ছমছম করে উঠল। তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা বন্ধ করে মশারি খুলে নিজেদের বিছানাপত্তর গুটিয়ে রাখলাম। অনেক পরে ভোর হলো। সকালবেলা সহকর্মীদের কাছে ঘটনাটা বলে জানতে চাইলাম আমাদেরই ভেতর থেকে কেউ গামছাটা ওখানে রেখেছিল কিনা, কিন্তু না, এক বাক্যে সকলেই না করলো। সবাই যে যার পুরনো গামছা বের করে দেখালো। ও গামছাটা তো নতুন, তাছাড়া কাল রাত্রে শয্যা গ্রহণের পর কেউ ওঠেও নি। কথাটা প্রচার হতে গ্রামের অনেকেরই মুখে দেখলাম শুকিয়ে গেল। এক ভদ্রলোক বলেন, আপনাদের বলে দেওয়া হয়নি জায়গাটা একটু দোষান্ত? শুধু আপনি নয়, আমাদেরও অনেকে এরকম নতুন গামছা, লালপাড় শাড়ি শুকোতে দেওয়ার অবস্থায় দেখেছে, কিন্তু যার জিনিস আজ পর্যন্ত কাউকে কেউ দেখেনি। যাই হোক, রাত বিতে একা কেউ বেরোবেন না ঘর থেকে। যে মাসি আমাদের রান্না করে দিচ্ছিল সে তো শুনেই চোখ বড় বড় করে বলল, ও মা, এ কি কাণ্ড গো! তবে শোনো বাছা, আপনারা যদি ভয় না পাও তাহলে বলেই সে নানা রকম উৎকট গল্প শোনাতে লাগলো। এসব নাকি ভুতুরে ব্যাপার। এমনকি এও বলল যে ঘরটায় আমাদের রান্না খাওয়া হচ্ছে সে ঘরটাতে এত ভূতের উপদ্রব যে রাত্রিবেলা কেউ ও ঘরে টিকতেই পারে না, বরং সেই কারণেই আমাদের থাকার জন্য এই ঘরখানেরই ব্যবস্থা করা হয়েছে। এরপর সারাদিন চলল আমাদের মধ্যে নানা রকম বিশ্বাস অবিশ্বাসের পালা। ঝড়টা বেশ বইল আমাদের উপর দিয়ে। সবাই বলল, দূর মশাই, সাত সকালবেলা আপনি এমন মেজাজটা খিঁচড়ে দিলেন যে সারাদিন সব কাজ মাটি। আমাদের প্রিসাইডিং অফিসার অত্যন্ত স্মার্ট এবং একরক্ষা যুবক, ভূতটুত তো বিশ্বাসই করেন না। কাজেই এসব ব্যাপার তার কাছে স্রেফ একটা হাসির খোরাক ছাড়া কিছুই নয়। তিনি বারবার আমাকে বলতে লাগলেন, এই দেখুন বরুণবাবু, কে আপনার পিছনে দাঁড়িয়ে আছে। চৌকিদার শ্যামল বলল, আজ রাত্রে শোয়ার সময় আপনাকে বেশি করে জল খাওয়াবো, যাতে মাঝরাতে একা উঠতে হয়। তালপাতার সেপাই বলল, আমার হাতের মশাই, এই বন্দুকের নলটা যতক্ষণ আছে ততক্ষণ আমি কাউকে পরোয়া করি না। ভূতের হিম্মত থাকে তো আমার সঙ্গে এসে লড়ে যাক। শুধু এই নয়, আরও অনেক টিটকিরি, অনেক হাসাহাসি চলল সারাদিন ধরে। আমি অবশ্য চুপচাপই রইলাম, তাছাড়া উপায়ও নেই। কেননা এই তো ঠিক, আজকের দিনে এইসব উদ্ভট ব্যাপার কেউ বিশ্বাস করানোও যায় না কাউকে। যাই হোক, সারাদিনের আমরা ঠাট্টা তামাশা হাসাহাসির মাঝে ভূতটাকে বেশ ভালোভাবেই সাজিয়ে রাখলাম। কাল ভোট, যাতে সকালবেলা কোনো রকমের অসুবিধা না হয় সেই দিকে সব ঠিকঠাক করে ব্যালট পেপারগুলো বিছানায় নিয়ে শুয়ে পড়লাম। শুয়ে অনেকক্ষণ ভূতটুত করেই কাটলো। শ্যামল বলল, এই দেখুন, চালের উপর কিসের যেন শব্দ হচ্ছে। তারপর সেপাই বলল, আমার বেঞ্চিটা যেন কীরকম দুলছে ভাই। কে যেন একজন বলল, বরুণবাবু, এবার একটু উঠে দেখুন তো, মনে হলো আপনারই নাম ধরে বাইরে যেন কেউ ডাকলো। এ সবই রসিকতা। প্রিসাইডিং অফিসার বললেন, কি মশাই, আপনারা কি একটু ঘুমোতেও দেবেন না নাকি? কাল ভোরে কিন্তু উঠতে হবে, তারপর সারাদিনে নিঃশ্বাস ফেলারও সময় পাবেন না। ভোট শেষ হলেও রেহাই নেই, লরির আশায় হাঁ করে বসে থাকতে হবে। উলুবেড়িয়ায় গিয়ে মালপত্র জমাও দিতে হবে। চুপচাপ শুয়ে পড়ুন সব। কথাটা ঠিকই। রসিকতা ছেড়ে সবাই চুপ করলো। একটু পরেই দু একজনের নাক ডাকার শব্দও শোনা গেল। তারপরেও এক সময় নিজেও ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ একটা চিৎকার ও গোঙানির শব্দে ধরফরিয়ে উঠে বসলাম। কি ব্যাপার, কি ব্যাপার? আচমকা ঘুম ভেঙে গিয়ে হাত পা থরথর করে কাঁপছে যেন তখন। সবাই কি হলো কি হলো বলে মশারি গুটিয়ে টর্চ জেলে উঠে দাঁড়ালাম। আমাদের ভেতর থেকে কে যেন একজন হ্যারিকেন জ্বালালো। সেই আলোয় দেখলাম সেপাই এবং চৌকিদার দুজনকে জড়িয়ে ধরে মেঝেতে বিছানায় মশারি সমেত ডালা পাকিয়ে গড়াগড়ি খাচ্ছে। আমরা তাদের মুক্ত করে চোখে মুখে জল দিয়ে পাখার বাতাস করতে লাগলাম। অনেক পরে একটু প্রকৃতস্থ হয়ে তারা যা বলল তা হলো এই, মধ্যরাত্রে সেপাই এবং চৌকিদারটি হঠাৎ অনুভব করলো যেন ওদের পায়ে হাত বুলিয়ে দিচ্ছে কেউ। প্রথমে ওরা ভেবেছিল আমাদের মধ্যে কেউ নিশ্চয়ই ওদের ভয় দেখানোর জন্য এরকম করছে। তাই ওরা টর্চ জ্বেলে খুব ভালোভাবে দেখলো আমরা সবাই নিজেদের মতো নিদ্রামগ্ন। তখন তারা সজাগ হয়েই রইল।
খানিক শুয়ে থাকার পরই ওরা অনুভব করলো কে যেন ওদের দুজনের পা দুটো বরফের মতো ঠান্ডা হাত দিয়ে আবার টিপে দিচ্ছে। ওরা টর্চ জ্বেলে দেখলো কে কোথায়, আবার দুজনে মুখ চাওয়াচাওয়ি করে শুয়ে পড়ল। ঘুম তো এলোই না, উপরন্তু পাছে বিরক্ত হয়ে সেই ভয় কাউকে ডাকতেও পারল না আমাদের মধ্যে। ওরা দুজনে তখন যুক্তি করে দুজনের শয্যা এক করে নিয়ে একই মশারির ভেতর জেগে শুয়ে রইল। একটু পরে আবার পা টেপা। যে হাত ওদের পা টিপে দিচ্ছে সে হাতে শাঁখা, নোয়া, চুড়ি ইত্যাদি স্পর্শ পাওয়া যাচ্ছে। ওরা এবার টর্চ না জ্বেলে উঠে বসতে গিয়ে দেখলো মশারির কোণে এক বিভৎস চেহারার মহিলা যেন ওদের দিকে ড্যাব ড্যাব করে চেয়ে বসে আছে। তার এই চাউনির মধ্যে ক্রোধের আগুন যেন ছিটকে বেরোচ্ছে। এর পরের কথা ওদের মনে নেই। ওরা চিৎকার করে জ্ঞান হারায়। ওদের কথা শুনে আমরা স্তব্ধ হয়ে গেলাম। আমাদের প্রত্যেকেরই গায়ের লোম খাড়া হয়ে উঠল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম তখন রাত 1টা। সে রাত্রে আমরা আর কেউই ঘুমোলাম না। আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।